আচ্ছা ডাক্তারবাবু, এই যে কাগজে এই সমস্ত লিখছে যে এই অঞ্চলে কোথাও একটা কোকেনের আড়ত আছে আর সেই মাল সরবরাহ নিয়ে এত গোলমাল, একথা আপনি বিশ্বাস করেন? অবিশ্বাস করি না। আমার কাছে তো দু একবার মানে সেই ইশারাও পেয়েছি। জানেন তো, অনেক লোকই আমার কাছে ওষুধ নিতে আসে যারা কোকেন খোর, মানে কোকেন খায়, তারা কিন্তু ডাক্তারের কাছে আত্মগোপন করতে পারবে না। তা সে যে যার মতো করে নেশাভান করছে, তার সঙ্গে এত খুন খারাপের কি সম্পর্ক? খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। মানে ধরুন, আমি কোকেনের ব্যবসা করি, আর আপনি সে ব্যবসার কথাটা জানতে পেরে গেছেন। এই অবস্থায় আপনাকে বাঁচিয়ে রাখাটা কি মানে আমার উচিত কাজ হবে? আপনি তো পুলিশকে সব বলে দেবেন, আর আমার জেলে যাওয়ার পথটাও সুগম করে দেবেন। তারপরেও কি আমি আপনাকে বাঁচিয়ে রাখবো? আপনি তো অপরাধীদের মনস্তত্ত্ব নিয়ে বেশ অনুশীলন করেছেন দেখছি, হ্যাঁ? দেখুন অজিত বাবু, একজন আশ্রয়হীনকে আশ্রয় দেওয়াটা খুব ভালো কথা। তবে আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে অজ্ঞাত কুলশীলার না 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 না, আমি বিশ্বাসই করি না যে অতুল বাবু এই কাজটা করেছেন। সে তো বিচার চলছে, তারপরে ঠিক হবে। তবে দেখুন ডাক্তারবাবু, জোয়ান ছেলে চাকরি খুঁজছে, মাথা গোঁজবার ঠাঁই নেই, আমার ঘরটাও বেশ বড়, তাই ওনার সঙ্গে থাকতে রাজি হয়েছিলাম। আচ্ছা, লোকটা তো প্রায় সারাদিন ঘরের বাইরে থাকে, তো কি কাজকর্ম কিছু করতে আপনি জানেন? কি আর করবে, বেকারত্বের জ্বালা। সকালে উঠেই চাকরির সন্ধানে বেরিয়ে যেত, তারপর সারাদিন এই আপিস সেই আপিসে খোঁজ খবর করে বেড়ানো। চাকরি বাকরির যা দিনকাল পড়েছে জানেনই তো, রাতে হয়তো কোনো নাইট গার্ডের চাকরির খোঁজে বেরোতো। দিনকাল তো খুব খারাপ। এ কি অতুল বাবু, আপনি? আপনাকে তো পুলিশে... বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে বোধহয় 58। আরে এ কি ঘনশ্যাম বাবু? ও ঘনশ্যাম বাবু দাঁড়ান। এ কি অতুল বাবু, আপনি চলে এলেন? পুলিশ ছেড়ে দিল? হ্যাঁ ডাক্তারবাবু, ওই ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি। আমিও সেই ঘষা দোয়ানির মতো ফিরে এলুম, পুলিশেও আমায় নিলে না। না, সে বেশ করেছেন আপনি ফিরে এসেছেন, সেটা খুবই ভালো। কিন্তু আমার পক্ষে তো আপনাকে এখানে না না, অবশ্যই অবশ্যই, বুঝতেই পারছেন। ঠিকই তো, একজন দাগী আসামিকে আশ্রয় দিয়ে আপনি তো আর এইডিং এন্ড অ্যাবেটিং চার্জে পড়তে পারেন না। তো আমাকে কি আজ রাতেই... না না, আজকের রাত্রে আপনি থাকুন, কিন্তু কাল সকালে আপনাকে... বেশ বেশ, ধন্যবাদ ডাক্তারবাবু। অজিত, অনুকূল বাবুকে একটু ডাকো। এই হলো এই ছিটকিনির মুশকিল, বুঝলেন? ভালো তো ভালো, আর গেল তো গেল। যাকে ধরুন, কাল সকালে আমি ছুতারকে ডেকে নিয়ে এসে ঠিক করে দেবো, কেমন? বেশ ডাক্তারবাবু। আসুন। ডাক্তারবাবু, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলাম। মাথাটা বড্ড ধরেছে, দেখুন না কিছু ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ, আপনার পিত্তিপুরের মাথা ধরেছে, বুঝলেন? এই নিন, এই ওষুধটা খান, কাল সকালেই ঠিক হয়ে যাবে। বেশ। অজিতবাবু, আপনারও তো শরীরটা ভালো মনে হচ্ছে না। উত্তেজনার পর অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, শরীরটা ঢিস ঢিস করছে। দাঁড়ান, আপনি এই এই নিন,
আপনি এক পুরিয়া খেয়ে নিন, দেখবেন কাল সকালে একেবারে ঝরঝরে লাগবে। বেশ ডাক্তারবাবু, উঠি তাহলে। হ্যাঁ, নমস্কার। ডাক্তারবাবু, আপনি ব্যোমকেশ বক্সী বলে কারো নাম শুনেছেন? না, কে তিনি? আমিও জানি না, আজকে থানায় নাম শুনলাম। তিনি নাকি হত্যার তদন্ত করছেন। ডাক্তারবাবু চলি, শুভরাত্রি। এই ব্যাপারটা কি? আর কিছুক্ষণ অন্ধকারের মধ্যে থাকো, এর মধ্যে থেকেই আলো জ্বলে উঠবে। কিন্তু আলো মানে অন্ধকারের উৎস হইতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। তা ভালো। আপাতত আর ক্ষণিকের অন্ধকার। বড়ই দুঃখের কথা ডাক্তারবাবু, আপনার মতো পাকা লোক শেষকালে পাশবালিশ খুন করলো। নড়বেন না, নড়বেন না, অজিত, অজিত। ডাক্তারবাবুর হাত থেকে ছুরিটা নিয়ে নাও। আমার কি অপরাধ? অপরাধ কি আর একটা ডাক্তার? কোকেনের ব্যবসা, খুন। আমার আমার কোকেনের ব্যবসা আছে? কোনো প্রমাণ আছে? হ্যাঁ, নিশ্চয়ই প্রমাণ আছে। তোমার বিলেত থেকে আসা ওষুধের বাক্স। খুব ভুল বললাম কি? আচ্ছা বলো তো ডাক্তার, আজ রাতে আমাদেরকে কি ওষুধ তুমি দিয়েছিলে? মরফিয়া, তাই তো? তোমার অপরাধের প্রকাণ্ড ফিরিস্তি তৈরি হচ্ছে থানায়, কিন্তু আপাতত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে খুন করার চেষ্টার অপরাধে তোমাকে পুলিশে সোপর্দ করলুম। দারোগাবু, আপনার কাছে দেশলাই আছে? আদা শুকলেও চাঁচটা যায় না, মনে রাখবেন সত্যান্বেষী বাবু। আরে ধন্যবাদ, ধন্যবাদ অজিত বাবু। এই সত্যান্বেষী মানে?
কি যেন ডিটেকটিভ শব্দটা শুনতে ভালো নয়, আর গোয়েন্দা শব্দটা আরো খারাপ। তাই আমি নিজেই নিজের খেতাব রেখেছি সত্যান্বেষী। আরে এসো এসো, স্বাগতম স্বাগতম, দিনের কুটিরে পদার্পণ করো। এই পুটিরাম, এই একটু গরম কচুরি আর 2 কাপ চা। বাসাটি তো তোমার বেশ দিব্যি। তা একলাই থাকো বুঝি? হ্যাঁ, ওই সঙ্গী বলতে কেবল পুঁটিরাম। আচ্ছা অজিত, তুমি তো বললে তুমি লেখক, সেটাই বৃত্তি নাকি? প্রবৃত্তিকে বৃত্তি করার সুযোগ ছাড়ি কি করে ভাই? পিতৃদেবের ব্যাংকে রাখা টাকা সুদে আমার একলা জীবন নিশ্চিন্তে কেটে যায়। বাহ, অতএব কৌমার্য ব্রত অবলম্বন করিয়া সাহিত্য চর্চার মহাসাগরে অবগাহন। বাসাটি তোমার দেখে গেলুম, এবার তাহলে চলি ভাই। এই কোথায় চলে? আমি পুঁটিরামকে গরম কচুরি আনতে বললাম। সে পরে হবে ক্ষণ, অনেক বেলা হয়ে গেছে, যাই। শোনো ভাই অজিত, ও বাড়িতে যা ঘটেছে আমার মনে হয় না তারপরে ওখানে তোমার পক্ষে থাকা সম্ভব হবে। তুমি কাজ করো না, এখানে চলে এসো, এই বাসাটা তুমি হাত মন্দ নয়। প্রতিদান দিচ্ছ? না ভাই, প্রতিদান নয়। দেখো কেমন যেন বুঝতে পারছি যে এবার থেকে তোমাকে ছাড়া আমার মন টিকবে না। এই কদিন একটা বদভ্যাস জন্মে গেছে কিনা। আমার একটা শর্ত আছে। বলো। তোমার এই বিভিন্ন রহস্য উন্মোচনকারী ঘটনাগুলোকে কিঞ্চিত রং চড়িয়ে গল্পাকারে প্রকাশ করতে দিতে হবে। রাজি? দেখো, এর মধ্যে তো আমি বিশেষ কোনো আপত্তির কারণ দেখি না। আর জানোই তো, জনপ্রিয়তার লোভ বড় দুর্দমনীয়। বলছো? আলবাত বলছি। এ কি, এই কোথায় চললে হনন করে? এই অজিত, কোথায় যাচ্ছ? জিনিসপত্রগুলো আনতে হবে না? আচ্ছা বেশ, আমার জিনিসগুলো আনতে ভুলো না। ঠিক আছে, আমি এখানে এসে দুপুরের খাওয়া সারবো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো। নমস্কার। বাবু, দোকানের পিছে নষ্ট হয়ে যাওয়া পিনগুলো ছিল, ওগুলো ফেলে দিয়েছেন নাকি? কই না তো। ওগুলো তো আর খুঁজে পাইতেছি না। যাক, ভালোই হয়েছে, জঞ্জাল গেছে, ভালোই হয়েছে। আবার রোমাঞ্চকর খবর, আবার গ্রামোফোন পিন, আবার রোমাঞ্চ, আবার গ্রামোফোন পিন, গ্রামোফোন পিন, আবার গ্রামোফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য। খবর, রোমাঞ্চকর রহস্য, আবার গ্রামোফোন পিন, আবার গ্রামোফোন পিন, পড়ে দেখুন, নিন নিন নিন, নিয়ে যান, পড়ে দেখুন, গরম খবর। ব্যোমকেশ, আবার শুনছো? আরে শোনো, আবার গ্রামাফোন পিন হত্যা। পাঠকগণ জানেন, কয়দিন পূর্বে জয়হরি সান্যাল পথ দিয়া যাইতে যাইতে হঠাৎ পড়িয়া গিয়া মৃত্যুমুখে পতিত হন। আমরা তখনই সন্দেহ করিয়াছিলাম যে ইহার ভিতরে একটা ভীষণ ষড়যন্ত্র লুক্কায়িত আছে। আমাদের সেই সন্দেহ সত্যে পরিণত হইয়াছে। গতকল্য অনুরূপ আরেকটি লোমহর্ষক ব্যাপার ঘটিয়াছে। কলিকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মৌলিক কল্য অপরাহ্নে স্পষ্ট বুঝা যাইতেছে যে ইহা আকস্মিক দুর্ঘটনা নহে,
একদল ক্রূর কর্মা নরঘাতক কলিকাতা শহরে আবির্ভূত হইয়াছে। ইহাদের পরিচয় এবং উদ্দেশ্য অনুমান করা কঠিন। সর্বাপেক্ষা আশ্চর্য ইহাদের হত্যা করিবার প্রণালী কোথা হইতে কোন অস্ত্রের সাহায্যে হত্যা করিতেছে। দেখিয়ে বিজ্ঞাপনের পাতাটা একটু। আরে এমন একটা রহস্য ছেড়ে তুমি বিজ্ঞাপন নিয়ে পড়লে। কিছুদিন ধরে একটা মজার বিজ্ঞাপন বেরোচ্ছে, লক্ষ্য করেছো? বিজ্ঞাপন আমি পড়ি না। বিজ্ঞাপন পড়ো না? তবে কি পড়ো? খবরের কাগজে সবাই যা পড়ে খবর। অর্থাৎ মাঞ্চুরিয়াক আর আঙুল কেটে রক্তপাত হয়েছে, কিংবা ব্রেজিলেকার একসঙ্গে 3টে ছেলে হয়েছে, এইসব পড়ো তো? শোনো অজিত, খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়া অভ্যাস করো, বুঝলে? আচ্ছা তাই নাকি? এই খবরের কাগজওয়ালারা না খুব শয়তান। সমস্ত কাগজে বিজ্ঞাপন না দিয়ে কতগুলো হিজিবিজি খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। ঠিক বলেছ। তাদের আর দোষ কি বলো? তোমার মতো লোকের চিত্ত বিনোদন না করতে পারলে তো তাদের কাগজ বিক্রি হবে না। আচ্ছা, আসল কাজের খবর থাকে বিজ্ঞাপনে। দেশের কোথায় কি ঘটছে, কে কি ফিকির করে দিনে দুপুরে ডাকাতি করতে চাইছে, কিংবা কে চোরাই মাল সরিয়ে ফেলার ফোন দিয়ে আসছে, এসব খবর তুমি বিজ্ঞাপনের পাতাতেই পাবে। যেমন এইটা। পথের কাঁটা। যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার সন্ধ্যা 5:30টায় ধর্মতলার ট্রাম ডিপোর দক্ষিণ পশ্চিম কোণে ট্রাম লাইনের মাঝখানে ল্যাম্পপোস্টে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিবেন। 3 মাস ধরে ফি শুক্রবার এই বিজ্ঞাপনটা বেরুচ্ছে। কিন্তু এই বিজ্ঞাপনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিছু তো একটা আছেই। অকারণে কেউ গাঁটের কড়ি খরচা করে বিজ্ঞাপন দেয় না। সাহিত্যিক মহাশয়, একটি বিষয় স্পষ্ট হেথা, যথা বিজ্ঞাপন দাতার গোপনীয়তা। তিনি যেই হন না কেন, তিনি অদৃশ্য থেকে এই কারবারটি চালাতে চান। ঠিক বুঝলুম না ব্যোমকেশ। মনে করো তুমি তোমার পথের কাঁটা সরাতে চাও। তোমার কর্তব্য কি? নির্দিষ্ট স্থানে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। তুমি যথা সময়ে সেখানে গিয়ে ল্যাম্পপোস্টে হাত দিয়ে 8 ঘন্টা ধরে কলির কেষ্ট সেজে দাঁড়িয়ে রইলে, কিন্তু না, কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করার মহৌষধ নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে চলে গেলে, ভাবলে ব্যাপারটা পুরো ভুয়ো। এমন সময় ব্যাস, এইভাবে তোমার সঙ্গে তার একটি লেনদেনের সম্পর্ক স্থাপিত হলো। কিন্তু তিনি কে, কিরকম চেহারা, কিছুই তুমি জানতে পারলে না। তোমার এই উদ্ভট অনুমান আমি মানতে পারলুম না। সে তোমার মনের দুর্বলতা। বিশ্বাস করারও ক্ষমতা থাকা চাই অজিত। বেশ, কাল তো শনিবার, বিকেলে কোনো কাজ নেই। কালই তোমায় বিশ্বাস করিয়ে দেবো। কিভাবে? পুটিরাম, প্রৌঢ়, নাদুস নুদুস, মোটা সোটা, হাতে লাঠি, আমাদের সাক্ষাৎ প্রার্থী। কারণ তেতালায় আমরা ছাড়া কেউ থাকি না। ভেতরে আসুন। ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি কার নাম? আগে আমার নামই ব্যোমকেশ বক্সি, তবে ডিটেকটিভ নই, সত্যান্বেষী। আপনি বরং খানিকটা জিরিয়ে নিন, তারপর আপনার গ্রামাফোন পিন রহস্যের কথা শোনা যাবে। আপনি জানলেন কি করে? অনুমান মাত্র। প্রথমত আপনি প্রৌঢ়, দ্বিতীয়ত আপনি সঙ্গতিপন্ন, তৃতীয়ত আপনি ভীষণ বিপদে পড়েছেন, তাই আমাদের সাহায্য চাইতে এসেছেন। সুতরাং আমি আপনাকে খুঁজছিলাম, মানে আপনার কথাই ভাবছিলাম। এখন মনে হচ্ছে ঠকেনি। ব্যোমকেশ বাবু, আপনি পারেন আমাকে উদ্ধার করতে। পুলিশের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। ভাবুন না, এই দিনে দুপুরে 5-5টা খুন হয়ে গেল। আমি তো আর
একটু হলে যাচ্ছিলাম। কোনো কথা গোপন না করে সবকিছু আমাকে খুলে বলুন। আমার নাম আশুতোষ মিত্র, কাছেই নেবুতলাতে থাকি। ওই 18 বছর বয়স থেকেই আমি ওই সারা জীবন ব্যবসার কাজে ঘুরে ঘুরে বেরিয়েছি, যার ফলে বিয়ে করার আর অবকাশ হয়নি। অবশ্য ইচ্ছেটাও তেমন ছিল না। আমি একটু গোছানো ধরনের মানুষ, একলা থাকতে ভালোবাসি। তবে আমি গত 2 বছর হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছি। সারা জীবন যা উপার্জন করেছি তার সব টাকা, মানে 1.5 লক্ষ টাকা আমি ব্যাংকেই জমা রেখে দিয়েছি। তারই সুদ দিয়ে যা চলে আর কি। তাছাড়া আমি গান বাজনা শোনার একটু শখ আছে। এই করে নিশ্চিন্তে চলে যাচ্ছিল। পোষ্য কেউ আছে? আত্মীয় স্বজন কেউ নেই। একটা লক্ষ্মী ছেড়ে বকাটে ভাইপো আছে, সে মাঝে মাঝেই টাকার জন্য এসে বাড়িতে জ্বালাতন করে। বুঝলেন ব্যোমকেশ বাবু, আমি না এইসব বেহিসেবি মাতাল জুয়ারিকেরা একদম বরদাস্ত করতে পারি না। ভাইপুটি কি করেন? ও ওই পেয়ারা ছেলেটাকে, মানে আমার ভাইপোকে আমি বাড়িতে ঢুকতে দিই না। ভাইপুটি কোথায় থাকেন? এখন তো শ্রীঘরে রাস্তায় দাঁড়িয়ে মাতলামো ছিল, পুলিশ তুলে নিয়ে গেছে। এই 2 মাস আমি একেবারে নিশ্চিন্তে ছিলাম। তারপরে আর কি, চুনোটা জেলে যাওয়ার পরে বেশ নিশ্চিন্তেই ছিলাম। কিন্তু ব্যোমকেশবাবু, গতকালকে হঠাৎ বিনা মেঘে বজ্রপাত। ভাগ্যিস আমার এই ঘড়িটা পকেটে ছিল, তাই রক্ষে পেলাম। জানেন, এক রাত্রে আমার 10টা বছর আয়ু ক্ষয় হয়েছে। সারাটা রাত আমার কিভাবে কেটেছে ভাবতে পারবেন না। আপনার নামটা শুনেছিলাম, তাই সকাল সকাল আপনার কাছে ছুটে চলে এলাম। আমি বন্ধ গাড়িতে এসেছি, মানে হেঁটে আসবার সাহস পাইনি। আশুবাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি আপনাকে কথা দিচ্ছি যে ভবিষ্যতে আমার কথা শুনলে আপনার প্রাণ সংশয়ের আর কোনো সম্ভাবনা থাকবে না। ব্যোমকেশ বাবু, এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন। আমি কথা দিচ্ছি যে আপনাকে আমি 1000 টাকা পুরস্কার দেবো। বাহ, তাহলে মোট দাঁড়ালো 3। যাকে আশুবাবু, আপনি আমাকে বলুন তো যে কাল যখন আপনার বুকে ধাক্কাটা লাগলো তখন আপনি কোনো রকমের শব্দ শুনেছিলেন? শব্দ? হ্যাঁ, শব্দ, মানে ধরুন মোটর টায়ার ফাটার মতো কোনো শব্দ, না, অন্য কোনো রকমের শব্দ? ব্যোমকেশ বাবু, আমি কিছু মনেই করতে পারছি না, না। মনে করুন আশুবাবু, কোনো একটা শব্দ ভেবে দেখুন। শব্দ, রাস্তার কোনো শব্দ ভেবে দেখুন। আমার আচ্ছা, রাস্তায় মানে গাড়ি ঘোড়া চললে যেরকম আওয়াজ হয়, আর কোন শব্দ, তার মধ্যে থেকে কোন শব্দ? ভালো কথা ব্যোমকেশ বাবু, যখন আমার বুকে ধাক্কাটা লেগেছিল তো তখন একটা সাইকেলের ঘন্টির আওয়াজ আমি পেয়েছিলাম। সাইকেলের ঘন্টি? আর কোন রকমের অস্বাভাবিক কোনো শব্দ? না, আশুবাবু, আপনার কোনো শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে? না, 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 না। বিবাহ করেননি তো? ছেলে পুলে নেই? আপনার উইলের ওয়ারিশকে আপনার ভাইপো উইল করেছেন? তবে উইলের ওয়ারিশ ভাইপো নয়। ভাইপো নয়, তবে কে? আচ্ছা, থাক। আচ্ছা আশুবাবু, আপনি যার নামে উইল করেছেন, সে যেই হোক না কেন,
তিনি এই উইলের কথা জানেন? না, আমি আর উকিল ছাড়া কেউ সেটা জানে না। ওয়ারিশের কাছে যান, তার সঙ্গে দেখা হয়? আচ্ছা ব্যোমকেশ, তুমি আশুবাবুকে পথে নামতে আর বাড়ি থেকে বেরোতে বারণ করলে কেন? দেখো অজিত, গ্রামাফোন পিন ব্যাপারে একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছো, যে সমস্ত হত্যা এই রাস্তার মাঝখানে হয়েছে, অন্য কোনো স্থানে নয়, এমনকি ফুটপাতেও নয়। কারণটা কি বলতে পারো? কি ব্যোমকেশ, কারণটা কি হতে পারে? দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় লোক সমাগম সবসময় বেশি থাকে, আততায়ী খুব সহজেই ভিড়ে মিশে যেতে পারে। আর দ্বিতীয়ত, এমন কোনো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে যার ব্যবহার অন্য কোথাও। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। তুমি কি যেন বলছিলে? অস্ত্র। আচ্ছা ব্যোমকেশ, এমন কি অস্ত্র হতে পারে? সেটা যখন জানতে পারবো তখন গ্রামাফোন পিন রহস্য আর রহস্য থাকবে না অজিত বাবু। বন্দুক বা পিস্তল সে অস্ত্র নয়। সেসব ছুঁড়লে যে আওয়াজ হয় রাস্তার গোলমালে, সে শব্দ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধও আছে। শব্দ ঢাকে শব্দে, গন্ধ ঢাকে কিসে? এই শব্দই বা ঢাকা পড়ছে কিভাবে? তুমি তো বলছিলে শব্দে শব্দ ঢাকে। এই অজিত অজিত অজিত, শোন। বলো। না না, শব্দ। অজিত, গ্রামাফোন পিন হত্যাকাণ্ডের প্রত্যেকটা খুনে একটা অদ্ভুত মিল লক্ষ্য করেছো? মিল? হুম। কিরকম? প্রথমত, যারা খুন হয়েছেন তারা সকলেই যৌবনের সীমা অতিক্রম করেছেন, আশুবাবু প্রৌঢ়। দ্বিতীয়ত, তারা সকলেই অর্থবান। তৃতীয়ত, তারা প্রত্যেকেই রাস্তার মাঝখানে লোকজনের চোখের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা যেটা, এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এরা সকলেই অপুত্রক। তাহলে তুমি অনুমান করো যে? অনুমান আমি এখনো কিছুই করিনি, এগুলো হলো অনুমানের ভিত্তি, যাকে বলে প্রেমাইস। কিন্তু এই কটা প্রিমাইস থেকে অপরাধীদের ধরা? অপরাধীদের নয় অজিত, অপরাধী অপরাধী। খবরের কাগজওয়ালারা যতই মার্ডারার্স গ্যাং বলে চিৎকার করুক না কেন, আমি নিশ্চিত এই গ্যাংয়ের পেছনে একটি লোক আছে। তুমি একথা কিভাবে বলতে পারলে? এমন অব্যর্থ লক্ষ্য ভেদ করার শক্তি সবার সমান হতে পারে না। মহাভারতের যুগেও চক্রছিদ্র পথে মৎস্যচক্ষু একমাত্র অর্জুনই ভেদ করতে পেরেছিল। সেই হলো এই নরমের যজ্ঞের হোতা, ঋত্বিক এবং যজমান। পরম ব্রহ্মের মতোই ইনি, একমেবা দ্বিতীয়ম। ভিক্টোরিয়া আমার। কি গো বাবু, আসবে নাকি? ওই
ওই ময়নাই শুধু মন ভোলাতে জানে না, এই বিলাসিনীও জানে। একবার চোখটি মেলে চেয়ে দেখো, রূপ যৌবন সব এখানেও ধরা পড়বে। ময়নার মতো গান গাইতে পারো? আজি আসরে এলে তুমি, রঙিন হলো যে যোছনা। বাবু দেখছি একবারে ময়নাতে মন মজেছে। ভুলে যাও ভুলে যাও। আরে এই মাগিটা তো ওই যে ওই আশুতোষ বাবু, ওর বাঁধা। কপাল করে এসেছে মাগিটা। ওদের কি এমন মন মজালে যে বাবু দিনরাত একেবারে পায়ে লুটতে পড়ে আছে। মুদিরা ভরা এই আখি, মরমে ভুলেছে তোর জানে বোধহয় মাগিটা। খোরপোশ তো দিতেই হচ্ছে, তার উপর আবার ওই আজকে হাটটা, পরশু কান পাশা, পরদিন নাক চাবি লেগেই আছে। পারলে তো এই মিনসুটা একেবারে ফিটে মাটি পর্যন্ত লিখে দেয়। ইস, এমন ভাতার যদি পেতুম তাহলে কি রোজ রোজ তোমার মতো শিরিঙ্গে বাবু ধরতে হতো? একটা পান খাবে নাকি? দাও। ভীরু মনে স্বপ্ন রাঙে, আজি রাতে এসো প্রিয়। আরে ব্যোমকেশ, বুড়ো তো একেবারে রস চূড়াবনি। হ্যাঁ, এই তা সেই নাগরিকাটির দর্শন পেলে নাকি? চকিতের ন্যায়। এই দেখতে শুনতে কিরকম? থাক, সেরূপ বর্ণনা করে আর তোমার মতো চিরকুমারের চিত্ত চাঞ্চল্য ঘটাতে চাই না। তাহলে থাক। এই এই ঘড়িটার থেকে কিছু পেলে? বিশেষ কিছু নয়, তবে একটা ব্যাপার স্পষ্ট বুঝতে পারছি যে হত্যাকারী আর হত ব্যক্তির মধ্যে দূরত্ব 7-8 গজের বেশি নয়। কারণ একটা গ্রামাফোনের পিন এতই হালকা জিনিস যে এর চেয়ে বেশি দূর থেকে ছুঁড়লে এমন অব্যর্থ লক্ষ্য হতে পারে না। অথচ হত্যাকারী টিপ যে কেমন অভ্রান্ত তা তো দেখেছো। ধরো হত্যাকারী এমন একটা যন্ত্র নিয়ে ঘুরে বেড়ায় যা থেকে গ্রামাফোন পিন ছোঁড়া যায়, আর শিকার সামনে এলেই সেই যন্ত্র থেকে ফায়ার করে। হ্যাঁ, এ তোমার বটতলার গোয়েন্দা গল্প নয়। তাহলে তো সে ফুটপাতেই কাজটা সারতে পারতো, রাস্তায় নামার দরকার কি? আর এমন কোনো যন্ত্র বা অস্ত্র আমার জানা নেই যা থেকে নিঃশব্দে গুলি ছুঁড়লে একটা মানুষের শরীর ভেদ করে হৃৎপিণ্ড ফুটো করে দিতে পারে। তাতে কতটা শক্তির দরকার হয় ভেবে দেখেছো? হ্যাঁ, সেটা তুমি। এই বৃষ্টি হবে বলে মনে হচ্ছে ব্যোমকেশ। সমাধানটা কিছুতেই ধরতে পারছি না অজিত। যতবার ধরার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। তবে কি তা ব্যোমকেশ, তুমি হঠাৎ আশুতোষ বাবুর গুপ্ত জীবন নিয়ে এত কৌতূহলী হয়ে উঠলে কেন? অপরিমিত কৌতূহল আমার দুর্বলতা অজিত। তা কৌতূহলটা কি নিয়ে? আশুতোষ বাবুর উইলের ওয়ারিশ। ইনি? অনুমান। কালকের কথাটা ভুললে চলবে না। কালকের কোন কথাটা? পথের কাঁটা যাচাই করতে হবে না? আরে দূর, এই ব্যাপারে তোমার অনুমান এক্কেবারে ভুল, মিলিয়ে নিও। পরীক্ষা প্রার্থনীয়।
কিছু নেই আমার কাছে। Give me the letter. বাণুজ্যে এত ভয় পাচ্ছ কেন? দাও দাও দাও। এসব রসিকতার মানে কি? একটুর জন্য পথের কাঁটা ফসকে গেল তো। শোনো, তুমি বাড়ির দিকে যাও। ও আরেকটা কথা, সোজা বাড়ি যাবে না এখান থেকে, একটু কলকাতা শহরের পথঘাটে দিক ওদিক ঘুরে যাও, ঠিক আছে? হ্যাঁ, মোদ্দা কথাটা হলো গিয়ে সময় নিয়ে সারা শহর প্রদক্ষিণ করে যেন বাড়ি। বুদ্ধি খুলেছে দেখছি। হ্যাঁ, বুঝলাম। লিখিত পত্র খামে ভরিয়া আগামী রবিবার 10ই মার্চ রাত্রি 12টার সময় খিদিরপুর রেসকোর্সের পাশের রাস্তা দিয়া পশ্চিম দিকে যাইবেন। একটি লোক বাইসাইকেল চড়িয়া আপনার সম্মুখ দিক হইতে আসিবে। বাইসাইকেল চড়িয়া সম্মুখ দিক হইতে আসিবে। বাইসাইকেল চড়িয়া সম্মুখ দিক হইতে আসিবে। বাইসাইকেল। ব্যোমকেশ বাবু, আশুবাবু, আপনি কি ব্যাপার? ব্যোমকেশ বাবু, আমার উকিল বিনোদ পালিয়েছে। সঙ্গে আপনার জোড়াসাঁকোর বন্ধুটিও, তাই তো? আপনি সব জানেন? সমস্তটা আশুবাবু, সবটা জানি। কাল আমি জোড়াসাঁকোয় গেছিলাম, সেখানে আমার বিনোদবাবুর সঙ্গে দেখা হয়েছিল, সঙ্গে সেই স্ত্রীলোকটিও ছিল। ওরা অনেকদিন ধরেই আপনার বিরুদ্ধে দুজনে ষড়যন্ত্র করছে আশুবাবু। আপনি কিচ্ছু টের পাননি, কিচ্ছু না। আপনার উইল তৈরি করার পরই বিনোদবাবু জোড়াসাঁকোয় যান আপনার উত্তরাধিকারিণীকে দেখতে। প্রথমটা হয়তো কৌতূহল বশত গেছিলেন, কিন্তু তারপর এসব ক্ষেত্রে যা হয়। কিন্তু বিনোদ উকিল একটাই কথা বুঝতে পারেননি আশুবাবু, ওর পরিচালিত এই নাটকে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করার জন্য মঞ্চে অবতীর্ণ হবেন ব্যোমকেশ বক্সী। যেতে হলে চলে, নইলে অন্য করতে। ও উকিল বাবু, উকিল বাবু। বিনোদবাবু, আশুবাবুর ওপর হামলার পেছনে আসল সত্যটা কি সেটা কিন্তু আমি খুঁজে বের করবই। নমস্কার। ইনি কে গো? উকিল বাবু। আচ্ছা, আরে আমাদের এই বাড়িওয়ালাটা একটা বুঝুনকে বচ্চাত, দিন রাত কালে আমার পেছনে চুক 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 করে। কয়েছি উকিল বাবু রে, এমন মামলা ঠুকবে না, ওইটা একটা ঢ্যামনামি একেবারে বার করে দেবে। বলছি এই উকিলটি এখানে প্রায়ই আসেন তাই না গো? হ্যাঁ। এই তোমরা তো ছুকছুকানি কিসের গো? আশুবাবু, ভেবে দেখতে গেলে একদিক থেকে আপনার ভালোই হলো। অসৎ নারী এবং কপট বন্ধুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন। যাক, আপাতত আপনার জীবনে আর কোনো ভয় নেই। আপনি নিশ্চিন্তে রাস্তা পারাপার করতে পারবেন হেঁটে। তার মানে আপনি ঠিকই বুঝতে পারছেন আশুবাবু, কেবল বিশ্বাস করতে পারছেন না। আপনার সম্পত্তি হাতাতে ওরা দুজনেই আপনাকে খুন করার ষড়যন্ত্র করেছিল। জানেন ব্যোমকেশ বাবু, 38 বছর বয়স পর্যন্ত আমি নিষ্কলঙ্ক জীবনযাপন করেছি, কিন্তু তারপর হঠাৎ আমার এই পদস্খলন। দেওঘরে গিয়ে ওর সঙ্গে আমার আলাপ। রূপে একেবারে আত্মহারা হয়ে গিয়েছিলাম। বেশ্যার মেয়ে তো,
তাই বিয়ে করতে পারিনি, আবার তাকে ছাড়তেও পারিনি। আপনি তো জানেন ব্যোমকেশ বাবু, আমার সমস্ত কিছু ওকে দিয়েছিলাম। জানেন, আমি ওকে স্ত্রীর মতো দেখতাম, ভাবতাম ও আমাকে স্বামীর মতোই ভাবে। যাক, যাক। বুড়ো বয়সে হঠাৎ করে একটা শিক্ষা হলো। আশুবাবু, কাদা ঘেঁটেও আপনি নির্মল থাকতে পেরেছেন। জানবেন, এর জন্য আমি সারা জীবন আপনাকে শ্রদ্ধা করব। কিন্তু বিশ্বাস করুন ব্যোমকেশ বাবু, ওই গ্রামাফোনের পিনটা কিন্তু ওরা ছোড়েনি। ঠিক, ওরা ছোড়েনি, ওরা লোক লাগিয়েছিল ছোঁড়ার জন্য। কাকে লাগিয়েছিল? তার সন্ধান কয়েকদিনের মধ্যেই করে ফেলবো আশা করছি। ভেতরে আসুন। আসতে পারি? নমস্কার। 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 নমস্কার, আমার নাম প্রফুল্ল রায়। আমি একজন বীমা কোম্পানির এজেন্ট। মাফ করবেন, আমাদের বীমা করানোর পয়সা নেই। আরে না, আমি ঠিক বীমা করানোর জন্য আপনার কাছে আসিনি। ব্যোমকেশবাবু, একটা প্রাইভেট পরামর্শ নিতে এসেছি। পরামর্শ নিতে গেলে যে অগ্রিম কিছু দর্শনী দিতে হয়। সে তো অবশ্যই। রাখি। আপনার সময় কম, তাই সংক্ষিপ্তে সারছি। জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি চাকরি করি। তো বুঝলেন, ব্যবসা ভালোই চলছিল। তবে একটা ছোকরা হঠাৎ কাজে বাগড়া দিতে লাগলো। মানে আমার ওই শাঁসালো মক্কালগুলোকে ধরে সে তার নিজের দিকে নিয়ে যেতে লাগলো আর কি। কিছুতেই সোনাকে জব্দ করার কোনো উপায় পাচ্ছিলাম না। এই মত অবস্থায় আপনার চোখ এড়িয়ে গিয়ে থাকতে পারে, এই বিজ্ঞাপনটা আমার নজরে পড়ল। আমি তো বিজ্ঞাপনটা পেয়ে একেবারে লাফিয়ে উঠলাম। ভাবলাম দেখি যদি কোনোভাবে পথের কাঁটা উদ্ধার হয়। তো বিজ্ঞাপন অনুযায়ী তো গেলাম। আগাগোড়ায় এর মিস্ট্রি। বলছিলাম, একা যেতে বলেছে, একা যাওয়া কি ঠিক হবে? দেখুন প্রফুল্লবাবু, আজ আমি একটু ব্যস্ত আছি। আপনাকে যেতে বলেছে তো কাল রাতে। আপনি এক কাজ করুন, আপনি কাগজপত্রগুলো রেখে যান। আমি কাল সকালের মধ্যে একটা কিছু বিবেচনা করে আপনাকে জানিয়ে দেবো আপনার কি করা উচিত হবে। না মানে বলছিলাম, কাল সকালে আমার একটা অন্য কাজ আছে। আজকে রাতে কি যাওয়া সম্ভব? আজ রাতে আমার হবে না প্রফুল্লবাবু, আজ রাতে আবার আমাকে আরেক জায়গায় যেতে হবে। ও বেশ, আপনি কাল সকালে না পারলে কাল বিকেলে আসুন। বেশ, আপনি যা বলেন। পান? আপনি পান চলে না? আমার আবার ভাত চলে না, মানে না হলে হয় আর কি। চাই চাই। ব্যোমকেশবাবু, পুলিশকে কি খবর দেব? বেশ, পুলিশকে যদি খবর দিতে চান তাহলে পুলিশের কাছেই যান, টেবিল থেকে টাকাটা তুলে নিন। না না, আপনার যখন আপত্তি তাহলে থাক, চলি তাহলে। আসি। নমস্কার।
আসি। উঠো বিরজায়া, বাঁধো কুন্তল। আরে মানে এসব কি? বাহ, আজ রাতেই তো পথের কাঁটার নিমন্ত্রণ। এই এক পেট খাওয়া দাওয়া করে আমি কোথাও যেতে পারবো না। তোমার ইচ্ছায় তুমি নিমন্ত্রণ রক্ষা করো। না না, যাও। আমি তো যাবোই, তুমিও যাবে। কাল সকালে প্রফুল্লর আগে একটা পরামর্শ দিতে ঠিক হবে। আছে, চলো ঠিক আছে, চলো, দেরি তুমি করো এর না, মধ্যে চলো, আমাকে কেন প্রস্তুত হতে হবে। দেখি অজিত, হাত সরাও, হাত সরাও দেখি। এই এইটা কি? কঞ্চুক। আরে আমিও পড়বো, ধরে বসে থাকো। না আসছি। না না, এসব পড়তে হয় নাকি? হ্যাঁ হয় বই কি। আরে ভাই লজ্জা লাগছে, তুমি তো আবার লিঙ্গ পরিবর্তন করে ফেলবে ভাই। শব্দে শব্দ ঢাকে, তাই তো? অজিত, হ্যাঁ চিনতে পারছো তো? ইনি আমাদের আজ সকালবেলার বন্ধু, গ্রামাফোন পিন রহস্যের মেঘনাদ। অজিত বাবু, আমার সাইকেলটা তো কোনো দোষ করেনি। বড় প্রিয় সাইকেল ওটা আমার। ওটাকে একটু যত্ন করে সরিয়ে রাখবেন। আরে অজিত, কোথায় যাচ্ছ? ওটা কি সাইকেল জানো? ওই ঘন্টিটাই হচ্ছে ওই গ্রামাফোন পিনের আঁতুর ঘর। দাঁড়াও না, তো অধৈর্য হচ্ছে কেন? পুলিশ এলো বলে। ব্যোমকেশ বাবু, আপনি বুদ্ধিমান। ধন্যবাদ, কিন্তু আপনিও খুব বুদ্ধিমান প্রফুল্ল বাবু। ওরকম একটা ঘাতক অস্ত্র বানানো তো যাত্রার কম্য নয়। আমার বাড়ি মেদিনীপুরে। বাবার সাইকেলের দোকান ছিল, সেখান থেকে সাইকেল সারানো শিখেছি। গেলবার বন্যায় বাবা, মা, আমার দুটো ভাই, বোন সব ছিটকে গেল। শহরে এলাম কাজের খোঁজে, কিন্তু কাজ না খেয়ে তো মরতে পারি না বলুন। তাই এই অদ্ভুত পেশার কথা মাথায় এলো। কত লোকের পথের কাঁটা সরিয়েছি। কি করব, খেয়ে পড়ে তো বাঁচতে হবে, তাই না বলুন? একটু একটু জল দেবেন?
গলাটা বড্ড শুকিয়ে গেছে। থানায় জল পাবেন। তাহলে আমার ওই পানের ডিবার থেকে একটা পান বার করে দিন না। হ্যাঁ, গলাটা অন্তত একটু ভেজে। ধন্যবাদ। চাইলে আপনারাও একটা করে পান খেতে পারেন। রাখো। আমাকে ছাড়বেন না তাহলে? পুলিশেই দেবেন? ব্যোমকেশ বাবু, বুদ্ধিমান মানুষ অনেক সময় ভুল করে। আপনি আমায় পুলিশে দিতে পারবেন না। অজিত 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 অজিত, ধরো ধরো অজিত অজিত। প্রফুল্ল বাবু, প্রফুল্ল বাবু, ব্যোমকেশ বাবু, পানটা খেলে ভালোই বের করতেন। করুন প্রফুল্ল বাবু, একসঙ্গে যাওয়া যেত। বের করুন, বের করুন। কি ব্যাপার, ডেড? আসামি পালিয়েছে দারোগা বাবু। ব্যোমকেশ, পথের কাঁটা আর গ্রামাফোন পিন যে একই লোক, সেটা তুমি বুঝলে কি করে? পথের কাঁটা কি বলছে? বলছে যে তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সে সেটাকে সরিয়ে দেবে। আবার দেখো, গ্রামাফোন পিনের ঘায়ে যারা মরছেন তারাও কারো না কারো পথের কাঁটা হয়ে বসেছিলেন, এবং সবাই অপুত্রক। তাদের ভাইপো, জামাই, ভাগ্নে এরা সব ছিলেন তাদের সম্পত্তির উত্তরাধিকারী। শুধু আশুবাবুর ঘটনাটা মনে করলেই তুমি উত্তরাধিকারীদের মানসিকতাটা বুঝতে পারবে। এটা গেল একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, পথের কাঁটা লিখে বিজ্ঞাপন বেরোচ্ছে, আর পথে পড়ে থাকা কাঁটার মতো একটি পদার্থ দিয়েই খুন করা হচ্ছে। অনুমান, সহজ অনুমান। চলো আশুতোষ বাবুর দেওয়া 1000 টাকার চেকটা ব্যাংকে ফেলে দিয়ে আসি, আর ঘন্টিটা ফেরত দিয়ে পুলিশের কাছ থেকে তোমার পুরস্কারের টাকাটা নিয়ে আসি। চলো। আমি কি ভাবছিলাম জানো অজিত, 2000 টাকা পুরস্কারের বদলে যদি সরকার বাহাদুর এই বেলটা আমাকে বকশিস দেন, এর একটা অদ্ভুত জিনিস যে বানানো সম্ভব। কি অদ্ভুত কারিগরি সৃষ্টি। অথচ কি অপচয়। ব্যোমকেশ, বিশ্বের সব খবরাখবর তো পড়ছো। গ্রামের একটা সাধারণ ছেলে সামান্য একটা গ্রামাফোন পিন দিয়ে যদি এমন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারে, তাহলে পৃথিবীর বড় বড় শক্তিগুলো যদি নিজেদের মধ্যে লড়তে মাথা এবং পয়সা খাটায়, তাহলে কি তৈরি হতে পারে ভাবতে পারছো? বুঝতে পারছি। এমন একটা জিনিস যা হয়তো মুহূর্তের মধ্যে এক বিরাট জনবসতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাকেও কি তুমি কারিগরি সৃষ্টি বলবে? না, তাকে অনাসৃষ্টি বলবো। তো একটা কথা কি জানো অজিত, একজন প্রতিভাবান ক্রিমিনালের মানসিকতাকে আমি ঘৃণা করি, কিন্তু মস্তিষ্ককে শ্রদ্ধা করি। চলো বেলটা ফেরত দিয়ে টাকাটাই নিয়ে আসি। এসো।
শোনা যায় প্রতি 7 বছর অন্তর মানুষের দেহে এই জীবকোষগুলির পরিবর্তন ঘটে। তারা বিদায় নেয়, অর্থাৎ তাদের পৃথক সত্তা থাকে না। কিন্তু তাদের মধ্যে যে সত্তা সমস্ত দেহের আয়ুর অন্তর্গত, অর্থাৎ যেটা তাদের স্বদৈহিক নয়, বিশ্বদৈহিক, সেই সত্তা সমস্ত দেহের জীবন প্রবাহে থেকে যায়। দেহে কখনো কখনো কর্কট রোগ অর্থাৎ ক্যান্সার জন্মায়। সেই ক্যান্সার একান্তই স্বতন্ত্র, বলা যেতে পারে তার মধ্যে দেহাত্মবোধ নেই। সমগ্র দেহের সে প্রতিকূল। দেহের পক্ষে একেই বলা যায়। কি হলো দাদা? সেই একই ব্যাপার, তুই একটু সামলাতো কি সত্য। দেখছি। হরি, জগন্নাথ, হরি। মেসোমশাই, হ্যাঁ। হরিদার মেয়ে খুব অসুস্থ, তাই ছুটি দিয়ে দিয়েছি। ও আচ্ছা, আমায় এক কাপ চা দে না মা। এক্ষুনি আনছি। আচ্ছা ফণিতা, তুমি বলো, আমরা কি কোনোদিনও মেসোমশাইকে কোনো অমর্যাদা করি? উনি এক এক সময় এমন সব অপমানজনক কথাবার্তা বলেন না। মেসোমশাইয়ের কথা কেন গায়ে মাখো সুকুমার? জানোই তো মানুষটা ওই রকম। শোনো, মন খারাপ না করে যাও একটু বাইরে থেকে ঘুরে এসো। চিত্রায় একটা ভালো বায়োস্কোপ এসেছে, কপালকুণ্ডলা, অনেকদিন থেকে যাবো ভাবছিলাম। হ্যাঁ, মাখন বলছিল বটে। উমা শশী, দুর্গা দাস বাণুজ্যে আছেন, তাই না? ভাবছি আজ নাইট শোতেই দেখে আসি। হ্যাঁ, যাও না। ও হ্যাঁ, তোমার বইটা পড়া হয়ে গিয়েছে, ওটা নিয়ে যাও। বেশ। বাড়ির পাশে বাড়ি নাই। মেশো, জানেন ব্যোমকেশ বাবু, আমার মাঝে মাঝে সন্দেহ হতো যে আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় আমার ছেলেবেলার বন্ধু অজিত কিনা, কিন্তু বিশ্বাস হতো না। তুমি চলেই যাও না। হ্যাঁ, কি আর বলবে? আর দূর, তাহলে আর ডেপুটি কমিশনার বিধু ভট্টাচার্যকে কি চিনলে?
কড়া হুকুম জারি করে রেখেছেন, উনি এজাহার না নেওয়া পর্যন্ত আমি যেন বাড়ির কারোর সঙ্গে কথা না বলি। তা এখন ফোন করলে যে কি বললো? আরে দূর, এইমাত্র থানা থেকে বেরিয়েছে, এখনো কম করে ঘন্টা দুয়েকের ধাক্কা। 2 ঘন্টা? ইয়ে নতুন কোনো কেস নাকি? আগে হ্যাঁ, একটা খুন হয়েছে বুঝলে। তা কমিশনার সাহেব নিজে ব্যোমকেশকে খুনে তদন্ত করতে বলেছেন। ডেপুটি কমিশনার খুব একটা পছন্দ করেন না, সেই নিয়েই টেনশন। ইয়ে ব্যোমকেশ বাবু, আপনি খেয়ে যাবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই খেয়ে যাবো, খেয়ে যাবো। আর একটা কথা ব্যোমকেশ হ্যাঁ বলুন বাবু, বলুন। মানে আমি ওই জন্যই অজিতকে বলেছিলাম আপনাকে নিয়ে আসতে। মানে একটা সমস্যার ব্যাপারে একটু আলোচনা ছিল, কিন্তু আপনি বোধহয় এখন না ঠিক আছে, আপনি বলুন না, আমার হাতে তো এখনো ঘন্টা দুয়েক সময় আছে, বলুন। না, ব্যাপারটা হয়তো খুবই খেলো, কিন্তু আমার কাছে না এটা একটা দুর্ভেদ্য প্রহেলিকার মতো। প্রহেলিকা? আচ্ছা কেমন শুনি, বলুন। মানে আমি এক বড়লোক বাড়ির গৃহ চিকিৎসক। বাড়ির কর্তা হচ্ছেন নন্দদুলাল বাবু, আর তিনিই আমার একমাত্র রোগী। তা বয়সকালে ভদ্রলোক এত বেখেয়ালি করেছেন যে একটু বয়স হতেই একদম শরীর ভেঙে পড়েছে। বাতে পঙ্গু, পক্ষাঘাতগ্রস্ত, আরো নানাবিধ ব্যাধি। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে জানেন তো, যে মানুষের মৃত্যুতে আশ্চর্যের কিছু নেই, আশ্চর্যের হচ্ছে মানুষের বেঁচে থাকাটা। ভদ্রলোককে দেখে আমার ঠিক সেই কথাটাই মনে পড়ে। বাবা কি বোঝে এই বড় আনন্দন সম্পাদক গুলো? আমার লেখার কদর করবে এরা, তাহলেই হয়েছে। বাবা আপনি নিজেকে একটু সামলান। চুপ কর কুলাঙ্গারের বাচ্চা, তোরা এখান থেকে। বাবা, আপনার তো সম্পাদকদের ওপর রাগ, তা আপনি খাবারের ওপর দেখাচ্ছেন কেন? কুলাঙ্গারের বউ কুলাঙ্গার নেই, যা আমার সামনে থেকে দূরাও। মোহন, তা উনি সাহিত্যিক নাকি? উনি মনে করেন উনি একজন অদ্বিতীয় সাহিত্যিক। আচ্ছা, বুঝলে, একবার ওনার লেখাতে আমি চোখ বুলিয়েছিলাম। সে কি কদর্য অশ্লীল লেখা! মানে ওই লেখা পড়ে তুমি যদি গঙ্গা স্নান করো তবুও মন পবিত্র হবে না। সারাদিন কারি কারি খালি একবার লাল কালি আর কালো কালিতে খালি লিখেই চলেছে। সে তো বুঝলুম, কিন্তু সমস্যাটা কি? মাকড়সার রস দিয়ে কাউকে নেশা করতে দেখেছে? কি মাকড়সার রস? এটা কি ব্যোমকেশ? টারান্টুলা ডান্স স্পেনে আগে ছিল। এই মাকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচতো, দারুণ বিষ। সাউথ আমেরিকার স্প্যানিশ শঙ্কর জাতির মধ্যে এই নেশার প্রচলন আছে। এই ট্যারেন্টুলার বিষ সামান্য পরিমাণে প্রয়োগ করলে মানুষের স্নায়ুমণ্ডলে একটা অদ্ভুত উদ্দীপনার সৃষ্টি হয়। কিন্তু এটা নিয়মিত ব্যবহার করলে পক্ষাঘাতে মৃত্যু অবশ্যম্ভাবী। আমাদের নন্দদুলাল বাবু এই নেশাটি করেন। আমি যেদিন প্রথম গৃহ চিকিৎসক হিসেবে ওনার বাড়িতে গেলাম, আমি প্রথমেই এটি বন্ধ করে দিলাম। দেখুন নন্দদুলাল বাবু, প্রাণে যদি বাঁচতে চান তাহলে এই নেশা কিন্তু আপনাকে ছাড়তে হবে। যা যা হাতুলের বাচ্চা, হ্যাঁ আমার খাওয়া আটকাবে। কত এলো কত গেল। আপনার বাড়িতেও জিনিস কিন্তু আমি আর ঢুকতে দেবো না। তাই নাকি? আমি আবার খাবো, দেখি তুমি কেমন করে আটকাও। ব্যোমকেশ বাবু জানেন, আমি না ওনার বাড়িতে করা পাহারা বসালাম, মানে ওনাকে নজরে রাখার জন্য। তা সত্ত্বেও বাড়ির লোকজনের নজর এড়িয়ে উনি নেশাটা করে যেতে লাগলেন। এই মাকড়সার রস উনি কোথা থেকে যে আমদানি করছেন আমরা কেউ ধরতে পারলাম না। আশ্চর্যের ব্যাপার হলো, একদিন আমি নিজে পুরো দিন ওনার সঙ্গে পাহারায় ছিলাম। আমার নজর এড়িয়ে তিনবার লোকটা মাকড়সার রসের নেশা করলো, আর আমি ধরতেই পারলাম না। এখন আমার প্রশ্ন হচ্ছে, লোকটা এই সকলের নজর এড়িয়ে মাকড়সার রস পায় কোথা থেকে? আর পেলেও সেটা দিয়ে নেশা করে কি? মোহনবাবু এটা ফোন করতে? হ্যাঁ নিশ্চয়ই। ধন্যবাদ। আমি তো জানতেই পারলাম না। হ্যালো, হ্যাঁ ব্যোমকেশ বক্সি বলছি। হ্যাঁ বিধুবাবু এসছেন? হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, আমি এক্ষুনি আসছি। অজিত সিগারেটের বাক্সটা দাও। ব্যোমকেশ বাবু, হ্যাঁ বলুন। মানে আপনি ব্যস্ত মানুষ। না না, আমি আপনার সব কথাই শুনেছি। আমার খানিকটা ইয়েও হচ্ছে, ওই কৌতূহল হচ্ছে, কিন্তু কি করব বলুন, এই কটা দিন আমি একটু ব্যস্ত হয়ে পড়বো। মানে এটার একটা নিষ্পত্তি হলে লোকটাকে প্রাণে বাঁচানো যেত হয়তো। কি বলেছেন, প্রাণে বাঁচানো যেত। আচ্ছা একটা কাজ করা যাক, অজিত বরং আপনার সঙ্গে যাক।
ও গিয়ে সবটা দেখে শুনে আসুক, তারপর ওর কাছ থেকে শুনে না হয় আমি একটা কিছু ব্যবস্থা করব। অজিত, আরে আপনি চিন্তা করছেন কেন? সঙ্গদোষে আপনার এই বাল্যবন্ধুটির বুদ্ধিও বেশ তীক্ষ্ণ হয়ে উঠেছে। বেশ, আপনি যখন বলছেন তাহলে বেশ বেশ, তাহলে অজিতই যাবে। অজিত শোনো, তুমি ভালো করে মন দিয়ে সমস্তটা দেখবে, আমাকে এসে বলবে। আমি ওদিকে যাই, দেখি বিধুবাবু আবার কি কাণ্ড ঘটালেন। নমস্কার মোহনবাবু। হ্যাঁ, নমস্কার নমস্কার। অজিত, নন্দদুলাল বাবুর কাছে চিঠিপত্র কি আসে খোঁজ নিও তো। ঠিক করে বল, ঠিক করে বল। তুই জানিনি ডেপুটি কমিশনার বিন্দু ভট্টাচার্যের সাথে চালাকি? কিছু না করি। তুই জানি না একটা রুলের গুতো খেলে পেট থেকে সাপ বেরিয়ে আসবে? বল, ঠিক করে বল, ঠিক করে বল, ঠিক করে বল। তুই জানি না, তুই জানিস কিনা সেটা আমি সব বুঝতে পারি। তুই সব জানিস, বল। ও, আপনি এসে গেছেন? বসুন বসুন। না না, বিষয়টা এমন কিছু নয়। রাতে একটা খুন হয়েছে, আসামি আমি ধরে ফেলেছি, ওয়ারেন্টও ইস্যু করে দিয়েছি। তারপরেও যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে। না 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 না, কি বলছেন আপনি? স্বয়ং যেখানে তদন্ত করছেন সেখানে আমার আলাদা করে বলা কি থাকবে? আমি শুধু একটু বুঝতে চাইছিলাম, মানে এই কেসটাতে আমাকে আপনার সহকারী গণ্য করতে পারেন। এবারে কর্তা করালি বাবু কাল রাতে খুন হয়েছেন। খুনের ধরনটা একটু অন্যরকম আর কি, সেজন্যই সাহেব একটু অস্থির হয়ে পড়েছেন। বিষয়টা আমার কাছে তো জলবৎ তলরং তরলং তলরং তরলং ওই আর কি। তো ওনার ভাগ্নে কি যেন নাম? মতিলাল। মতিলাল, মতিলাল মামাকে খুন করে ফেরার হয়ে গেছে। আরেকটু খোলসা করে যদি বলেন, মানে বুঝতেই পারছেন যে আমার এইটের দশা আবার আপনার চেহারার মতো। ও আপনি নিজেকে মাথা মোটা বলছেন তো? দাঁড়ান বলছি। এই ঠিক করে বল, মতিলাল বাবু কখন বাড়ি থেকে বেরিয়েছেন? মু ঘড়ি দেখি নাই, 1-2 বাজে দেখিলি। 1 বাজে দেখলি? হ্যাঁ। 2 বাজে দেখলি? হ্যাঁ হ্যাঁ। ঠিক করে বল, কটার সময় দেখেছিস? 12 বাজে দেখিলি। তুই তখন কোথায় ছিলি? তুই কখন এসেছিস এখানে? মতিবাবু জীবারও আধা ঘন্টা পরে মু বাহারও কপাট বন্ধ করি পলে আসিলি। সুকুমার বাবু সেটা আগারু আসা গেলা। আগারু আসে গেলা? মানে সুকুমার বাবু তার আগে এসে গেছিলেন। ও ঠিক আছে, তুই যা, আমার ডাকলে আসবি, যা। এই জগন্নাথ বাবু কাইন ফাঁসে গেলাম। আমি আমার বেগুনি না খেলে জেরা করতে পারি না। আসলে জেরা করাটা হচ্ছে কি একটা শিল্প, একটা আর্ট। বসুন না। হ্যাঁ বসুন। কোথায়? এই তো এখানটায় আমার ধরে বসুন। বসুন বসুন। এই হ্যাঁ, ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। আর বুঝে কি করবেন? সবটাই তো আমি ধরে ফেলেছি। ধরে ফেলেছেন? হ্যাঁ। তাও যদি একটু বুঝিয়ে বলেন। ঠিক আছে, শুনুন। এই আসলে এই বাড়ির মালিক করালি বাবু, তিনি অত্যন্ত ধনী এবং সম্পন্ন ব্যক্তি। তার ব্যাংকে 3-4 লাখ টাকা আছে। নিজে বিপত্তিক এবং নিঃসন্তান হলেও তার অনেকগুলো পোষ্য ছিল, যেমন 3 ভাগ্নে, মতিলাল, মাখনলাল আর ফণি, মানে ফণিভূষণ। এছাড়াও শালিকার 2 সন্তান, সত্যবতী এবং সুকুমার। এই যে করালি বাবু, এই ভদ্রলোক ভীষণ ভয়ঙ্কর মেজাজের একজন মানুষ, মানে অদ্ভুত পাগলাটে খেপাটে টাইপের একটা লোক। উনি ওনার ওই স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি। হ্যালো, শুনছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে উনি ওনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির প্রায় উইল পরিবর্তন করেন। মানে আজকে যাকে উনি ভালো ভাবেন, মানে গুডবুকে আছে ওনার, তার নামে উনি উইল করে দিলেন। তারপরে হচ্ছে গিয়ে যখনই তার প্রতি বিরূপ হন, তখনই তার নাম পরিবর্তন করে আবার আরেকজনের নামে। এর মধ্যে হয়েছে কি, হ্যালো বলছিলাম যে, শুনছিলেন তো? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। উনি ওই লাস্ট যে 3টে উইল ওনার দেরাজ থেকে পাওয়া গেছে, সেখানে প্রথম হচ্ছে মাখনলাল, তারপরটা হচ্ছে গিয়ে ওই কিলাল, মতিলাল। হ্যাঁ মতিলাল, মতিলাল। তারপরেরটা হচ্ছে গিয়ে ওই সুকুমার বাবুর নামে, বুঝলেন? সুকুমার বাবু হচ্ছে গিয়ে শেষ ওয়ারিশ। এটা মতিলালের ঘর। রাত হলেই ব্যাটারি শ্বশুর শ্বশুর করে ওঠে, তাই ও নিচের তলাতেই ঘুমোয়। কর্তাবাবু খুব কড়া ধাঁচের লোক। রাত 9টার পর এ বাড়ির বাইরে কারোর থাকার অনুমতি ছিল না। এ ঘরটার উপরে কর্তাবাবু শুতেন। আসুন।
ওই মেয়েটি মানে সত্যবতী চা নিয়ে এসে করালিবাবুকে ডেকে দিতেন। আজকে সারা না পেয়ে ঘরে ঢুকে দেখে করালিবাবু মরে পড়ে আছেন। তারপর কই আসুন, ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। মেডাল আর ফার্স্ট বাটিবার মাঝখানে ছুঁচ ফুটিয়ে খুন করেছে ওই মতিলাল। ভারী অদ্ভুত ব্যাপার। কেউ বুঝতে পারেনি, আমি এসে এই ব্যাপারটা ধরে ফেললুম। হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, এই মতিলাল কি কাজকর্ম করতো কিছু জানা গেছে? কিছু না, আরে থার্ড ক্লাস অব্দি বিদ্যে, বখাটে ছেলে। কাজের মধ্যে দুই, মামারণ্য ধ্বংস করা আর বেলেল্লাপানা করে বেড়ানো। মতিলালের সঙ্গে করালিবাবুর শেষ দেখা কখন হয়েছিল? গতকাল সকালে। মতিলালের নামেই তো উল্টা ছিল, সেটা চেঞ্জ করে করালিবাবু সুকুমার বাবুর নামে করে দিলেন। তাই নিয়ে মামা ভাগ্নেতে খুব ঝগড়া। এটাই তো খুনের মোটিভ। খুন করে মতিলাল বাড়ি থেকে বেরিয়ে যায়। বামুন ঠাকুর দেখেছে, বিষয়টা তো জলের মতো পরিষ্কার। পেয়ালাটা অর্ধেক ভর্তি, পিরিচটা ভরা। কেন? আহা, আপনাকে বললাম না। আমি শুনেছি, কিন্তু কেন? এই হচ্ছে আপনাদের শখের গোয়েন্দাদের একটা প্রবলেম, জানেন? আপনার হাতে বোধহয় এখন কোনো কেস টেস নেই না? করালিবাবুর ঘাড়ে ছুঁচ ফোটানোর দাগ আছে 3টে, দেখেছেন নিশ্চয়ই। আপনাকে বললাম না, ওই মেডেলা আর ওই মেরুদণ্ডের মাঝখানটা খুঁজে বের করা খুব কঠিন কাজ। তার জন্য ওই ছুঁচটা নিয়ে বারবার ফুটিয়ে ফুটিয়ে বিষয়টা। ক্ষমা করবেন, আমাকে ছুঁচটা একবার দেখাবেন, মানে যদি আপনার আপত্তি না থাকে। ও হ্যাঁ, ধন্যবাদ। ভারী আশ্চর্য ব্যাপার। কেন আশ্চর্যের কি? ছুঁচে সুতো পরানো রয়েছে। আরে মশাই, এতে আশ্চর্যের কি আছে? ছুঁচে সুতো পরানো থাকবে না? আশ্চর্য। তা তো বটেই। ছুঁচে সৃষ্টি তো সুতো পরানোর জন্য। বিধুবাবু মাখনলালকে কেমন দেখলেন? মাখনলাল হচ্ছে ওই মতিলালের থেকে একটু কম সরেস, বুঝলেন? ওই মানে গাঁজা টাজা খায়, নেশা টেশা করে, কিন্তু দাদার মতো ওই নাম কাটা সেপাই হয়ে উঠতে পারেনি এখনো। আর সুকুমার? সুকুমার সুকুমার খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। মেডিকেলে 5th ইয়ারে পড়ে। এই সুকুমারই তো কালকে রাত করে বাড়ি ফিরেছে, তাই না? বাবা, এই হলো আমার বায়োস্কোপ চাপার প্রমাণ। হ্যাঁ, আমাকে দিন। আচ্ছা, করালিবাবু বেশি রাত পর্যন্ত বাইরে থাকা পছন্দ করতেন না, তবু আপনার নাইট শোতে যাওয়ার কারণ? কারণ এমন আচ্ছা, আপনি তো করালিবাবুর সমস্ত সম্পত্তি পেয়েছেন। হ্যাঁ। বাহ, অনেকগুলো টাকা, তাই না? করালিবাবুর সঙ্গে শেষ কখন দেখা হয়েছিল আপনার? মেশামশাই, আপনি এর লজ্জা থেকে আমাকে মুক্তি দিন। তার মানে তুমি আমার এই সম্পত্তি চাও না? চাই না বলাটা ভুল হবে, কিন্তু আমি একা চাই না। আপনি আপনার সমস্ত সম্পত্তি আমাদের সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিন না। আরে বাবা, এই ছেলে তো সাম্যের গান গাইছে দেখছি। হ্যাঁ, আমার মুখের উপরে কথা। মেশামশাই, আমি আপনার সিদ্ধান্তের অমর্যাদা করতে চাইনি, কিন্তু সবাইকে বঞ্চিত করে আমি। বেরো বেরো এখান থেকে। একটি কানাকড়ি আমি তোমাকে দেবো না, জানোয়ার। বেরো, বেরো, গেট আউট। বলছি যে সুকুমার বাবুকে কি আপনি খুনি বলে মনে করছেন নাকি? সুকুমার? হ্যাঁ। না না, সে কি কথা, আপনি তো বললেন মতিলাল খুনি। হ্যাঁ। তবে হ্যাঁ হ্যাঁ, এইটা বোনের ঘর না, ওই সত্যবতী? হ্যাঁ, কিন্তু
একজন মহিলাকে শুধু শুধু উত্ত্যক্ত করে কি লাভ? ওনার এজাহার তো আমি নিয়ে নিয়েছি। ও নিয়ে নিয়েছে? হ্যাঁ। তাহলে তো ঠিক। চলুন। তবু একবার দেখি। হ্যাঁ, শুনুন, আপনার ঘরটা আপনাকে একটু কষ্ট দেব, কিছু মনে করবেন না। এত বড় একটা দুর্ঘটনার পরে বোঝার উপর শাকের আঁটির মতো পুলিশের ছোটখাটো উৎপাত। এই যে শুনুন, শুধু শুধু পুলিশের বদনাম করবেন না। আপনি পুলিশের লোক নন। বেশি না, দু একটা প্রশ্ন করব। আপনি রোজ সকালে করালি, দুঃখিত আমি বুঝতে পারি, ধন্যবাদ। হ্যাঁ, তা আপনি রোজ সকালে করালি বাবুকে চা দিয়ে ডাকতেন। আজও তেমনি ডাকতে গিয়ে দেখলেন যে তিনি মারা গেছেন। তার আগে কিচ্ছু জানতেন না? কি বোকা বোকা প্রশ্ন। করালি বাবুর ঘরের দরজা কি সবসময় খোলা থাকতো? এ বাড়িতে কারোরই দরজা বন্ধ করে শোয়ার অনুমতি ছিল না। মেসোমশাই নিজেও দরজা খুলেই শুতেন। ওটে, তাহলে ঢের হয়েছে মশাই, আপনি তো ক্রস চেক করতে জানেনই না। শুনুন বিধুবাবু, আপনি যদি বারবার আমায় বিরক্ত করেন তাহলে কমিশনারের কাছে আপনার নামে আমি লিগ্যাল কমপ্লেন করবো। আপনি কি সেটা চান? আপনি সত্যিই তার আগে থেকে কিছুই জানতেন না? ভেবে বলুন। ভেবেই বলছি, জানতাম না। আচ্ছা, করালি বাবু চায় ক চামচ চিনি খেতেন? চিনি? চিনি মেসোমশাই চায় চিনি একটু বেশি খেতেন, এই ধরুন 3-4 চামচ। বাবা, 3-4 চামচ? তাহলে আজকে তার চায়ে চিনি দেননি কেন? আসলে আসলে আমার শরীরটা আজকে ভালো নেই তো, তাই হয়তো। ছুঁচ কই? ছুঁচ? ছুঁচ দিয়ে সেলাই করেন নিশ্চয়ই। আর হাতের ওই থিম্বলটাও দেখছি না। আমাকে সব খুলে বললে হয়তো আপনাদের সুবিধেই হবে। চলি। আসলে কি জানেন বিধুবাবু, ধৈর্য ব্যাপারটা এখনো আমার আপনার কাছ থেকে শেখা বাকি। তা বলে একজন সিনিয়র মানুষ ফণিভূষণ লোকটা কেমন? কে? ফণিভূষণ। ফণিভূষণ একজন খোড়া মানুষ। কথায় বলে যে ওই কানা খোড়া এক গুণ বাড়া, কিন্তু লোকটা ওই 3 ভাইয়ের থেকে একটু মানুষ বলেই মনে হয়। মানুষ? আসুন দেখি। কোথায়? ফণিভূষণের ঘরে। নমস্কার, আপনি বসুন বসুন। দেখুন ব্যোমকেশ বাবু, আমার দাদা রকচটা হতে পারে, তা বলে খুনি নয়। সে এই কাজ করেছে আমি বিশ্বাস করি না। সম্পত্তি হাতছাড়া হওয়ার আগেও কি তিনি এ কাজ করতে পারেন না? সে অজুহাত তো আমাদের 3 ভাইয়েরই রয়েছে, তবে দাদাকেই শুধু কেন সন্দেহ করা হবে? ঠিক ঠিক ঠিক। করালি বাবুর সঙ্গে আপনার সম্পর্ক কেমন? দেখুন, আমি খোঁড়া অকর্মণ্য বলে হয়তো মনে মনে আমাকে একটু দয়া করতেন। এই মামা আশ্রয় না দিলে আমি হয়তো না খেতে পেয়ে মরতুম। করালি বাবু শেষ উইলে সব সম্পত্তি সুকুমার পেয়েছে, জানেন তো? হ্যাঁ, সুকুমারই তো সবচেয়ে যোগ্য লোক। যোগ্য লোক? সেক্ষেত্রে আপনি কি করবেন কিছু ঠিক করেছেন কি? সুকুমার যদি আশ্রয় দেয় তবে এখানেই থাকবো, না হলে। ফণি, দাদাকে অ্যারেস্ট করে এনেছি।
আপনি মাখন বাবু? আপনি? ভয় পাবেন না, আমি পুলিশের লোক নই, আমি সামান্য সত্যান্বেষী। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? আমি কিছু জানি না, বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না, বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। দোহাই মশাই, আমি কিচ্ছু জানি না, আমায় ছেড়ে দিন। এই হারামজাদা, বিধু বাচ্চাদের চোখকে ফাঁকি দেওয়া, বল সব বল। বিশ্বাস করুন বুদ্ধ বাবু। বুদ্ধ বাবু নয়, বিধু বাবু। হ্যাঁ, আমি মাতাল দাতাল লোক, মদ আর মেয়ে মানুষ নিয়েই থাকি। কালকে ডালিমের বাড়িতে ছিলাম রাতে, ডালিম সাক্ষী আছে, আমি কিচ্ছু জানি না। একে কোত্থেকে গ্রেপ্তার করা হলো? জোড়াসাঁকো চত্বরের এক বেশ্যাবাড়ির মহিলার ঘর থেকে। এই বিধু ভট্টাচার্যের জাল সমস্ত শহর জুড়ে ছড়ানো আছে। তিমি থেকে তেলাকুচো সব ধরা পড়বে। অনেক বেলা হয়ে গেল, আপনি বাড়ি যান। ওকে পে দিয়ে আমি সব কনফেস করিয়ে নেব। এই, নিয়ে এসো। চল চল। আমি জানি না, আমায় ছেড়ে দিন, আমি জানি না। কি লিখছো এ অজিত? আনন্দবাজার দেশ নামে একটা সাহিত্য পত্রিকা বার করছে, নতুনদের লেখা নিচ্ছে, তাই একটা লেখা লিখছি। তবে আজ সকালে যা পড়লুম, কিছু ভালো আর মাথায় আসছে না। মানে সেটা যদি ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জোলাও পড়তো না, তার ওগা ঘিন ঘিন করে উঠতো। কেমন লেখা পড়লে? মনে নেই, আর সকালে কার বাড়ি গিয়েছিলাম। সকাল? ও, সেই মাকড়সার রস। হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। আচ্ছা বলো শুনি, কি দেখলে সেই বাড়ি গিয়ে? শোনো, আমি তো বাড়ি পৌঁছলুম, এ আবার কাকে নিল ডাক্তার? হ্যাঁ, যেতে বলো, যেতে বলো, যেতে বলো, যেতে বলো। আজ আবার খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। কার বাবার কি? এই বিষ যে উনি কোথা থেকে আমদানি করছেন আর কখনই বা খাচ্ছেন, আমরা কেউ কিছুই ধরতে পারছি না। দেখুন, এই বিষ আপনার শরীরের ক্ষতি করছে, মস্তিষ্কটা দফারফা করছে। নাকি? হ্যাঁ। তা তোমার মস্তিষ্কে তো অনেক বুদ্ধি, ধরতে পারছো না কেন? চারিদিকে সেপাই লাগিয়েছ, তারাও তো ধরতে পারছে না। দুও দুও ধরতে পারে না, ধরতে পারে না। নমস্কার নন্দ। আর নমস্কারে কাজ নেই। তাহলে আপনারা দুজন ছাড়া ওই ঘরে কেউ আর ঢোকে না, তাই তো? কোনো চিঠিপত্র আসে? হপ্তায় একটা করে রেজিস্ট্রি চিঠি আসে, কলকাতা থেকেই। রেবেকা লাইট নামে একজন স্ত্রীলোক পাঠায়। শুধু সাদা কাগজ, আর কিচ্ছু নেই। আচ্ছা, আপনার বাবা নন্দদুলাল বাবু, উনি কি কাউকে চিঠি লেখেন? না, তবে তবে মাসে মাসে রেবেকা লাইট মহিলাকেই 100 টাকা করে মানি অর্ডার পাঠান। বাইরে থেকে জিনিসটা ঘরের ভেতর আসে কিভাবে? নন্দদুলাল বাবু সেটা মুখে দেন কিভাবে? রেজিস্ট্রি করা সাদা কাগজ কেন আসে? মহিলাটিকে টাকাই বা কেন পাঠানো হয়? এইসব ভাবতে থাকো অজিত। আরে দূর বাবা, এইসব অনেক ভেবেছি, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। এই তার চেয়ে বরং তুমি তোমার বর্তমান মামলার কথা বলো। তোমার কি মনে হয় খুনটা মতিলাল বাবুই করেছেন? তাহলে কে? কে? কে?
মতিলালকে বাদ দিলে বাকি থেকে যায় ফণি, মাখন, সুকুমার আর সত্যবতী। সকলের স্বার্থ প্রায় সমান। সত্যবতীও নয় কেন? কিন্তু তার স্বার্থ কি? করালি বাবু শেষ উইলে তার দাদাই তো সব পেয়েছে। যে লোক ঘন্টায় ঘন্টায় উইল পাল্টায় তাকে খুন করলে আর তার উইল পাল্টাবার অবকাশ থাকে না। তাই সত্যবতীও সন্দেহের আওতার বাইরে নয় অজিত। আচ্ছা ব্যোমকেশ, তাহলে তুমি বলছো করালি বাবুর নাকের দাগগুলো ক্লোরোফর্মের চিহ্ন? এ কথা বুদ্ধবাবুকে বলা যাবে না। ওর মধ্যে একটা সর্দির দাগ। আচ্ছা খুনটা যে রাত 12টার সময় হয়েছিল এ কথা তুমি যদি বলছো কেমন করে? অনুমান, কিন্তু আমি যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে হত্যাকারী ছুঁচটা ফুটিয়ে রেখে গেল কেন? কাজ হয়ে গেলে বের করে নিয়ে চলে গেলেই তো আর কোনো প্রমাণ থাকতো না। তার উপর সুকুমারের ঘরে গ্রে অ্যানাটমির বইয়ের বিশেষ জায়গায় লাল পেন্সিলের দাগ, কিন্তু পেন্সিলটা কই? বয়সে দাগ দেওয়া জায়গায় কি লেখা ছিল? মেডালা আর ফার্স্ট ভার্টিব্রা সন্ধিস্থলে একটা ছুঁচ ফুটিয়ে দিলেই তৎক্ষণাৎ মৃত্যু। উইলের সাক্ষী তাহলে বামুন আর চাকর? হ্যাঁ, এই দুজন। হ্যাঁ, দিন। বিধুবাবু, বাড়ির বাকি ঘরগুলো একটু সার্চ করলে হতো না? না না, কি দরকার? আমি তো সব করে নিয়েছি, আসামিও ধরে দিয়েছি। আপনারা আবার শুধু শুধু এর মধ্যে ঢোকার কি দরকার? তাও বটে। হ্যাঁ, আমি তাহলে যাই। কোথায়? বাড়ি যাব। শুধু ভাবছিলাম যাওয়ার পথে যদি একবার কমিশনারের অফিস হয়ে যাওয়া যায়, একটা রিপোর্ট দেওয়া প্রয়োজন। ব্যোমকেশ বাবু, বলছিলাম যে কোন কোন ঘর সার্চ করতে হবে? বলছি, আসুন। পদ্য ইংরেজির 1933 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর তারিখে আমি সজ্ঞানে সুস্থ শরীরে এই উইল করিতেছি যে আমার মৃত্যুর পর আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও নগদ টাকা আমার কনিষ্ঠ ভাগ্নেয় শ্রীমান ফণিভূষণ পাইবে। পূর্বে যে সমস্ত উইল করিয়াছিলাম তা অত্র দ্বারা নাকচ করা হইল। স্বাক্ষর শ্রী করালীচরণ বসু। ও বেটার ছেলে, এই উইলটা গাপ করা ধান্দায় ছিলে না? হ্যাঁ স্যার, এই ক্লোরোফর্মের বোতলটাও পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে করালি বাবুর নাকের উপরে যে দাগগুলো দেখা যাচ্ছিল সেগুলো তাহলে ক্লোরোফর্মেরই দাগ। হ্যাঁ, ওই ব্যোমকেশ বাবু তো তাই বলছিলেন। ব্যোমকেশ বাবু বলছিলেন? সেদিনের ছোকরা সে কি বলবে? আমি তো বলছিলাম। কি? হ্যাঁ, ধরো। আচ্ছা, ওই সেলাই করে না ছুঁচ দিয়ে, তখন ওই আঙুলের মাথায় কি যেন পড়ে? ওই থিম্বল। থিম্বল থিম্বল সেটা পাওয়া গেছে? না স্যার, সেসব তো কিছু পাওয়া যায়নি। পাওয়া যায়নি? না। ও, সেটা আবার সার্চ করতে কত সময় লাগবে কে জানে। যা হোক, যাও ফাটাকে পুড়ে দাও। হ্যাঁ, নিয়ে চলো। মতিলালকে খালাস করেছেন তবে? যাক, বিধুবাবুর সুমতি হয়েছে বলতে হবে। আচ্ছা, সুকুমারের ঘর ছাড়া আর কারো ঘর সার্চ করা হয়েছে? হয়নি কেন? বিধুবাবু তো কোনো কিছুই প্রয়োজন মনে করেন না। না দেখুন, সুকুমারের এগেনস্টে ওভারওয়েলমিং প্রমাণ পাওয়া গেলেও আমি বলবো তদন্ত এখনো চালানো দরকার। ওই লাল পেন্সিল আর থিম্বলটা না পাওয়া পর্যন্ত তদন্ত বন্ধ করা উচিত হবে না। আর ডাক্তারের রিপোর্ট পেয়েছেন? মৃত্যুর সময় কি বলছে? আহারের 3 ঘন্টা পর, মানে রাত 12টা, তাই তো? বেশ বেশ, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমি কাল যাবো।
বেশ, ব্যোমকেশ তাহলে সুকুমারই খুনি? দেখো অজিত, এটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে করালিবাবুর খুনটা কোনো ডাক্তারই করেছে। অ্যানাটমির জ্ঞান না থাকলে এইভাবে খুন করা সম্ভব নয়। যে ছুঁচটা ব্যবহার করা হয়েছে সেটা তার বোনের বাক্স থেকে চুরি করা, এমনকি সুতোটা পর্যন্ত এক। আর সুকুমার নিজেই স্বীকার করেছে যে সেদিন রাত্রেবেলা করালিবাবুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ফলত করালিবাবু যে আবার উইল পাল্টাবেন সেটা সে বিলক্ষণ জানত। খুনের মোটিভ পরিষ্কার। তাহলে সন্দেহটা কোথায়? সবকিছুই খুব পরিষ্কার করে চোখের সামনে তুলে ধরা হচ্ছে অজিত। সন্দেহের জায়গা সেইটাই। ব্যোমকেশ বাবু, আমার দাদাকে বাঁচান। দাদা নির্দোষ, দাদা কিচ্ছু জানে না, বিনা অপরাধে। কিন্তু সমস্ত প্রমাণ যে তার বিরুদ্ধে। সে সব মিথ্যে। দাদা কখনো সম্পত্তির লোভে খুন করতে পারে না। আমাদের কোনো সম্পত্তি দরকার নেই ব্যোমকেশ বাবু। আপনি শুধু আমার দাদাকে উদ্ধার করুন এই বিপদ থেকে। আমার দাদা কিচ্ছু করেনি, বিশ্বাস করুন। বিশ্বাস করার আগে তো আমার সব কথা জানা দরকার। আমি তো কোনো কথা গোপন করিনি। করেছেন করেছেন, অবশ্যই গোপন করেছেন। আপনি সেদিন রাতেই করালিবাবুর মৃত্যুর কথা জানতে পেরেছেন, কিন্তু আমায় বলেননি। এখন বলবেন কি? যখন আমি মেসোমশাইয়ের ঘরে গেলাম, একটা গন্ধ তীব্র নয়, মিষ্টি মিষ্টি, ঠিক বোঝাতে পারবো না। ক্লোরোফর্ম। তারপর পরদিন সকালে কোনো রকমে চা করে মেসোমশাইয়ের ঘরে গেলাম। পথিক, তুমি কি পথ হারাইয়াছ? এই ব্যাপারটা কি হলো বলো তো? মানে সত্যান্বেষী হঠাৎ নবকুমার হয়ে উঠলো নাকি? বঙ্কিম কটাক্ষ করছো অজিত? পথই তো খুঁজছি। আর শোনো, নবকুমারদের যুগে যুগে কপাল কুণ্ডলরাই পথ দেখায়, বুঝলে? কপাল কুণ্ডলা? এই জানো তো ব্যোমকেশ, আমি নই মাকড়সার রসের একটা আরে ধ্যাত্তেরি তোমার মাকড়সার রস, ওসব ছাড়ো। শোনো অজিত, শোনো, আজকে নাইট শোতে চলো কপাল কুণ্ডলা বায়োস্কোপ দেখে আসি। হঠাৎ তোমার কি হলো বলো তো? কেন? তুমি তো একেবারে খেপচুরেস মেরে গেলে নাকি? দেখি জ্বরটা হয়ে। জানোই তো আমি লগন চাঁদা ছেলে। ভট্টাচার্য মশাই আমার কুষ্ঠি তৈরি করে বলেছিলেন এ ছেলে ঘোর উন্মাদ হবে। চলো 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 চলো, তুই খেয়ে শুয়ে পড়িস, আমরা বাইরে খাবো। আয় 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 আয়, এই রে শোনা অজিত, শোনা, চলো চলো চলো। ব্যোমকেশ, বায়োস্কোপটা দেখে না আমারটা খুব লেগেছে। আচ্ছা অজিত, তুমি মাকড়সার রসের কি হিল্লে করেছিলে বলছিলে? ও আমি মনে হয় একটা হিল্লে করে ফেলেছি। তাই নাকি? বাহ, বলো শুনি কি হিল্লে করলে। নন্দদুলাল বাবুর ঘরে কোণে কোণে ডানদিক বাঁদিক মাকড়সা দেখেছি। যখন বাড়িতে কেউ থাকে না, ওই ঘরে নন্দবাবু মাকড়সাগুলোকে ধরে টিপে রস বের করে চুষে চুষে খায়, আর তাতেই নেশা। অজিত, হ্যাঁ, কাল একটা কাজ করো। কি? তোমার জুতোয় পায়ে ধুলো যা লেগে আছে সবটা এক জায়গায় করে একটা কাগজে ভরে আমায় দিও, মনে করো। কিন্তু কেন? আমি রোজ সকালে উঠে কপালে ঠেকাবো।
উন্মাদের মতো মাকড়সার রস খায়। ও হ্যাঁ। অজিত, নন্দদুলাল বাবু জিভের রং কি লাল? কেন? খোঁজ না। ওতে এই রহস্যের আসল সমাধান লুকিয়ে আছে। ব্যোমকেশ বাবু, এই যে সুকুমার যে আসল কালপ্রিট, এই বিষয়টা আমি গোড়া থেকে জানতাম। তাই নাকি? হ্যাঁ, বুঝতে দিন, ওই ল্যাজে খেলাচ্ছিলাম। ওরে বাবা, কি দেখছিলাম আপনার এই খেলাবার যন্ত্রটা। অজিত, বিধুবাবু দেখুন কি আশ্চর্য ব্যাপার। আরে আসতে বিধুবাবু, আপনি একে একটু ধরে রাখুন, ছাড়বেন না। অজিত, এসো 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 এসো। বিধুবাবু, আপনি ততক্ষণ এই লোকটাকে একটু লেজে খেলান। তুচ্ছ টাকার জন্য মামার প্রাণ গেল। কথায় বলে না, অর্থম অনর্থম। না ব্যোমকেশ বাবু, এই সম্পত্তি আমায় খুশি করছে না। এটা তো দেখছি ফিজিওলজির বই। সুকুমার বাবু, তাই না? হ্যাঁ, সুকুমার মাঝে মাঝেই আমাকে তার ডাক্তারির বই পড়তে দিত। এ বাড়িতে তাকেই তো সবচেয়ে আপনজন বলে মনে করতুম আমি। অথচ দেখুন কার মনে যে কি থাকে তা বোঝা বড় মুশকিল। ফণীবাবু, আপনি তো দেখছি একদম পাকা গ্রন্থকীট। হ্যাঁ, ওই নিয়েই তো বেঁচে আছি। আচ্ছা আচ্ছা ব্যোমকেশ বাবু, আপনি কি সত্যিই মনে করেন যে সুকুমারী এই কাজ করেছে? সমস্ত সন্দেহ তো তার উপরেই গিয়ে পড়ছে। সব প্রমাণ যে তারই বিরুদ্ধে। বুঝিয়ে বলবো? দেখুন, এই ক্ষেত্রে একটা ব্যাপার পরিষ্কার বোঝা যাচ্ছে যে অপরাধী সে একাধারে বোকা এবং চতুর। মানে সে খুন করেছে অত্যন্ত বুদ্ধিমানের মতো, কিন্তু চূড়ান্ত নির্বোধের মতো সে সমস্ত প্রমাণ নিজের ঘরে নিয়ে গিয়ে রেখেছে। সত্যবতী ছুঁচ দিয়ে সুকুমারকে খুনটা করতে হলো। আর উইলটা সে নিজের ঘরে নিয়ে গিয়ে লুকিয়ে রাখলো। ছিঁড়ে ফেলে দিলেই ল্যাঠা চুকে যেত। এর থেকে কি বোঝা যায়? কি এ থেকে এটাই বোঝা যায় যে অপরাধী সে বোকা তো নয়, বরং অত্যন্ত চালাক এবং বুদ্ধিমান। কিন্তু বুদ্ধিমান লোকেরও মাঝে মাঝে ভুল হয় ফণীবাবু, যেমন এই ক্ষেত্রে। কি বুঝিয়ে বলি? কি ভুল করে? আচ্ছা, তার আগে আমাকে একটা পেন্সিল কিছু দিন না, আমি একটা নকশা করে দেখাতে চাই। অজিত, দেখো না একটা কাগজ টাগজ কিছু আছে কিনা। হ্যাঁ, একটা পেন্সিল কিছু দিন। হ্যাঁ, দিন দিন দিন। পেলে? তোমায় আর খুঁজতে হবে না, বসো। নকশা করার দরকার নেই, আমি মুখেই বলি। দেখুন, এই ক্ষেত্রে অপরাধী তিনটে ভুল করেছিল। প্রথমত, সে গ্রে অ্যানাটমির বইয়ের এক জায়গায় লাল পেন্সিল দিয়ে দাগ দিয়েছিল। দ্বিতীয়ত, সে আইন ভালো জানে না। আইন ভালো জানে না, একেবারেই ভালো জানে না। তাই জন্য তার এত বড় একটা অপরাধ ব্যর্থ হয়ে গেল ফণীবাবু। কি? অজিত, 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 কি বলতে চাইছেন আপনি? এই উইলটা দেখুন ফণীবাবু। সুকুমার বাবুর ঘর থেকে পাওয়া গেছে এই উইল হিসেবে এটা মূল্যহীন। এখানে সাক্ষীর সই নেই। কি বলছেন? আচ্ছা, আমি আপনাকে আরো ভালো করে বুঝিয়ে বলি। না, বুঝিয়ে বলছি। শুনুন, আপনি শুনুন, মন দিয়ে শুনুন। আপনি মাখনকে দিয়ে ক্লোরোফর্মের বোতলটা গোড়াতেই আনিয়ে রেখেছিলেন। সেদিন সন্ধ্যাবেলা সুকুমারের সাথে করালিবাবুর ঝামেলা হওয়াতেই আপনি সন্দেহ করেছিলেন যে করালিবাবু আবার উইল পাল্টাবেন, আর পালা অনুযায়ী এবার সেটা আপনার নামেই হবে। আপনি দেখলেন ঠিক তাই। কিন্তু এই উইল যাতে করালিবাবু আর বদলাতে না পারেন, তাই ওনাকে সরিয়ে ফেলার দরকার হয়ে পড়ে আপনার অপটু হাত ফণীবাবু। তাই সঠিক জায়গায় নাগাল পেতে আপনাকে 3 বার পিন ফোটাতে হয়। সুকুমারের মতো ডাক্তারি ছাত্র এই কাজ করলে একবার ফোটালিয়ে হয়ে যেত। উইল আপনি যথাস্থানে রাখলে সুকুমারকে ফাঁসানো যেত না। অথচ নিজেকে বাঁচতে হলে আরেকজনকে ফাঁসানো দরকার।
তাই উইল আর ক্লোরোফর্মের শিশি আপনি সুকুমারের ঘরে লুকিয়ে রেখে এলেন। আপনি জানতেন এত বড় কাণ্ডের পর সব ঘর খানা তল্লাশি হবে, আর তখন উইলটাও বেরোবে। এক ঢিলে দুই পাখি, একদিকে সুকুমারের ফাঁসি আর একদিকে আপনার সম্পত্তি লাভ, তাই তো? থিম্বলটা কি ফেলে দিয়েছেন? আমাকে একটু সময় দিন ব্যোমকেশ বাবু, আমি অত্যন্ত অসুস্থ বোধ করছি। তৈরি হয়ে নিন। তখন থেকে বলছি কথা কেন যাচ্ছে না? কি বলছে? বল, তোকে ক্লোরোফর্ম আনতে কে বলেছিল? বল বল বল। অনিদা বলেছিল রাতে ঘুমায় না, এক ফোঁটা ক্লোরোফর্ম খেলে রাতে ঘুমাবে, তাই আমি এনেছিলাম। ইয়ার কি পেয়েছে আমার সঙ্গে? ক্লোরোফর্ম কি ঘুমের ওষুধ? বিধুবাবু ওকে ছেড়ে দিন। আচ্ছা ব্যোমকেশ বাবু, আপনি কি বলতে চাইছেন বলুন তো? একবার বলছেন ধরে রাখুন, একবার বলতে তো বলছেন ছেড়ে বলিনি, দিন। লেজে খেলাতে বলেছিলাম। ব্যাপারটাকে বলুন তো। দেখুন ব্যোমকেশ বাবু, আপনার সঙ্গে কমিশনারের দৌড়াম মহরম আছে বলে আপনি সব সময় আমার পেছনে লাগবেন, ঠাট্টা করবেন, ইয়ার্কি করবেন, এটা কিন্তু আমি সহ্য করবো না। আচ্ছা সত্যি করে বলুন তো, করালি বাবুর আসল হত্যাকারী কে? ব্যোমকেশ বাবু চললুম, আমি খোঁড়া অকর্মণ্য, এখানে আমার অন্ন জুটবে না। টাকাই যখন পেলুম না, তখন কোন সুখে আর বেঁচে থাকবো? মামা আমাকে ভালোবাসতেন না, খোঁড়া বলে বিদ্রুপ করতেন, তাই তাকে খুন করে আমার কোনো ক্ষোভ নেই। তবে সুকুমারের কাছে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু সে ছাড়া দোষ চাপাবার লোক আর কেউ ছিল না। তাছাড়া সে ফাঁসি গেলে আমার আরেকটা সুবিধে হতো, কিন্তু সে কথা নিজের বিকলাঙ্গতার লজ্জায় জীবনে কাউকে বলতে পারিনি। আজও আর তা প্রকাশ করব না। সত্যবতীর ঘর থেকেই আমি থিম্বল আর ঝুঁট চুরি করেছিলাম। আপনি ছাড়া আমাকে কেউ ধরতে পারতো না, কিন্তু তবু আপনাকে বিদ্বেষ করতে পারলুম না। বিদায়। তা ব্যোমকেশ, তুমি রোজ ঠিক এই সময় কোথায় সেজে গুজে বেরো বলো তো? কোনো নতুন কেস? কিন্তু বড্ড গোপনীয় কেস। তা তোমার গোপন মক্কেলটি ভারী শৌখিন লোক দেখছি। জহর কোট, পাঞ্জাবি পরা ডিটেকটিভ, সত্যান্বেষী না হলে মন ওঠে না। সত্যের অন্বেষণ কি চারটিখানি কথা অজিত? তার জন্য অনেক তোড়জোড় দরকার। তা সত্য অন্বেষণ তো অনেকদিন থেকেই করছো, কোনোদিন এরকম সেজে গুজে আমি তো দেখি। এক অন্যতর সত্য অজিত, তোমার মতো চিরকুমারের মাথায় ঢুকবে না। না সেটা তুমি ঠিকই বলেছো। এই কিন্তু তুমি আমার মাকড়সা রসের হিল্লেটা করে দিলে না। জিভের রং জেনেছো নন্দদুলাল বাবুর? লাল। ব্যাস হই তো গেল। আরে কি হয়ে গেল? ওফ অজিত, এখনো বুঝলে না?
আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি মোহনবাবু বা অরুণবাবুকে বলো যে ওনার ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে রাখতে, তাহলেই হবে। আচ্ছা, লাল কালির দোয়াতে মাকড়সার রস আছে, কিন্তু জিনিসটা বাইরে থেকে কে এনে দিচ্ছে? মাথাটা খাটাও, তাহলেই বুঝতে পারবে। পিয়ন? আর মানি অর্ডার কেন করতো? ওফ অজিত, মাথা খাটাও। ওই নেশার জিনিসের দাম দিতে। এই তো তুমি ঠিক সবটা বুঝতে পেরে গেছো। শোনো অজিত, তোমাকে একটা খুব জরুরি কথা বলি। আমি কয়েকদিন একটা খুব জরুরি, খুবই গুরুত্বপূর্ণ কেসে একটু ব্যস্ত থাকবো, একটা সত্য অন্বেষণে ব্যস্ত থাকবো। এই সময় যদি কোনো নতুন কেস আসে, আমি আশা করবো তুমিই তা সুরাহা করে ফেলবে। আসি ভাই। এই মানেটা কি? মানে অতি গভীর বাড়ছে। চলি। আপনি কি রহস্য ভালোবাসেন? মানে ধরুন আপনার বাকি জীবনটা খুন, জোচ্চুরি, রাহাজানির কিনারায় কেটে গেল, মানে আপনার সঙ্গীর জন্যই আর কি, তাহলে কি আপনার আপত্তি থাকবে? আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। মোক্ষম সময় কবিতাগুলো আমার মনে আসে না। ও হ্যাঁ, আপনি ওই কবিতাটা শুনেছেন? ওই পথ বেঁধে দিল চলতি হাওয়ার গ্রন্থি। না না না, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হওয়ার বন্ধু। হ্যাঁ, কিন্তু হঠাৎ শেষের কবিতা কেন? শেষের কবিতা কেন? শুরু করবো বলে। মানে আমি কি আপনাকে ইয়ে করতে পারি? ইয়ে মানে বিয়ে। আপনি কি আমাকে বিয়ে করতে পারেন? মানে আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি?